দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছে। উত্তেজনা যেন থামছেই না, উত্তেজনার পারদ আরো দিন দিন উপরের দিকে উঠছে। সকাল 9:30টায় অ্যাড্রেস করবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবার উদ্দেশ্যে, এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন। তো তেমনি আমরা খবর পেলাম। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি, আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই দেশে সবই সম্ভব। যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি, তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরোদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ছবিতে জুতা পেটা করেছে বিক্ষুব্ধ জনতা। স্লোগান দিয়েছে, আসিফ মাহমুদের 2 গালে জুতা মারো তালে তালে। আর বেশি দিন নেই, এই বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে। ইন্ডিয়া হাতে মারবে না, বাংলাদেশ ছোট দেশ কিন্তু হাতে মারবে। এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে। অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং অর্থনৈতিক যুদ্ধ 2-3 মাস চললেই হবে। শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকারের অটোমেটিক পতন হয়ে যাবে। সংবিধান বিলুপ্তির পর রাষ্ট্রপতির পদত্যাগ বাধ্যতামূলক করবে, পাশাপাশি সেনাপ্রধানকে বরখাস্ত এবং আইনের আওতায় আনার পরিকল্পনার কথাও আলোচিত হয়েছে। একটি দেশ যখন এবংবিধ সমস্যায় নিমজ্জিত হয়, তখন তাকে গৃহযুদ্ধ না বলে উপায়। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটল। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন, তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না, সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে, কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা অ্যাকশানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি। 2-1 ক্ষেত্রে দেখা গেছে, যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা, তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে। সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী, সেই ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এইসব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে, পুলিশ অ্যাকশান নিয়েছে, কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশানে দেখা যায়নি। কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন, তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, বাজে স্লোগান দিচ্ছিল, তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন। এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে এটার মাধ্যমে। এই বিবৃতি একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন। যখন আমরা গত 2 দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে, আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের, সেদিনই ঢাকায় অন্তত 26টি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে। এছাড়া 20টিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে, সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা। জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এরকম একটা ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে। সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে। এরকম নানা খবর আমরা পেয়েছিলাম। অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করতে চলেছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে, তখন সেনা সদস্যদের, সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান
একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না, ছাড় দেবে না। কি আসলে মেসেজ তারা তাদের বিজ্ঞপ্তিতে, আইএসপিআরের বিজ্ঞপ্তিতেই বা প্রজ্ঞাপনেই বা কী বলল, বিবৃতিতে কি বলল, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। আওয়ামী লীগের শোডাউনের কথা, আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে, আমরা এটা দেখেছি। এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে, ওখানে মিছিল করেছে, বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে। প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল, সেই ব্যানারটা ছিঁড়ে ফেলেছে, ছেঁড়ার পরের অবস্থা কি, সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে, এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে, এক ধরনের ওপেন জানান দিচ্ছে। এবং কতজন গ্রেপ্তার হচ্ছে, সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে 11 জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল। সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল তখন আমরা সারা দিনব্যাপী দেখেছি প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে। আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে, সেনা সদরের জাহাঙ্গীর গেটে এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে। এই কারণেই তাদের যে মাস্টার মাইন্ড তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টার মাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এরকম কথাও শোনা যাচ্ছে। সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন, তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে, নানা ধরনের বাজে স্লোগান দেয়। তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয়। সেই চড়াওটা তারা কেন হলো, সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে। সেই বিবৃতির শিরোনামটা দেয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। এই বিবৃতিতে তারা বলছে যে 18 মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ, আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে। এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত 14 মে 2025 তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট 802টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে, তারপরেও তারা কথা শোনেনি। তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভিপ্রেত আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মান সম্মান প্রশ্নবিদ্ধ করেছে, এমনটাই সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়া হয়। সমগ্র দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশন, সেই অ্যাকশন নিতে বাধ্য হয়, এটা সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশান নিয়েছিল, সেই অ্যাকশান নিয়ে আলোচনা হচ্ছিল, তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে। খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে। এই যে অ্যাকশান, এই অ্যাকশানটা কি বার্তা দেয়? বার্তা বোধহয় একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ
থেকে সহ্য করবে না, যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে। সেটা যদি আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী তৎপর থাকবে, এই মেসেজটাও কি আসলো? কিংবা এই যে যারা বিশৃঙ্খলতার চেষ্টা করলো এবং জাহাঙ্গীর গেটে নাশকতার যে মেসেজটা গোয়েন্দা সংস্থার কাছে আসলো, এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল তাদেরকে কি সেনাবাহিনী চিহ্নিত করবেন? এবং চিহ্নিত করে পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল যদি এর পেছনে কাজ করে থাকে, সেগুলোর ব্যাপারেও কি সেনাবাহিনী এক ধরনের মেসেজ দিল যে কেউ রেহাই পাবে না? আমার মনে হয় যে সেই মেসেজটাই আসলো। কিন্তু এটা খুবই জরুরি যে সেনাবাহিনী, সেনা সদস্য, এদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে। এবং সাবেক চাকরিচ্যুত সেনাবাহিনীর চাকরি কিন্তু এমনি এমনি যায় না। হুট করে সরকারি চাকরির মতো, অন্যান্য সরকারি চাকরির মতো একটা কারণ দেখিয়ে নোট ধরায় দেওয়া হলো আর চাকরি চলে গেল, এটা হয় না সেনাবাহিনীতে। কালকেই আমরা একটা ভিডিও করেছিলাম যে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম মুদ্রাক্ষরিক, তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একটা কমেন্ট করার জন্য। এই ধরনের ছোটোখাটো বিষয়ে সেনাবাহিনী, যদিও সেনাবাহিনী ছোটোখাটো বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি তৎপর, কোনো ধরনের নিয়ম নীতি ভঙ্গ করা যায় না সেনাবাহিনীতে, কিন্তু তাদের চাকরি যাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে। অনেকগুলো প্রসেস, অনেকগুলো স্টেপ পার হতে 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 সর্বশেষ সেনা প্রধানের কাছে সেই কাগজ যায় এবং সেনা প্রধান যদি মনে করেন যে প্রসেসগুলো ঠিক আছে, তাহলেই একজন সেনা সদস্যের চাকরি যায়। তাই যাদের চাকরি গিয়েছে তাদের এই অভিযোগ করার স্কোপ নেই যে কোনো কারণে, বিনা কারণে তার চাকরি গিয়েছে। যে সদস্যকে এদের মাস্টারমাইন্ড হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ নাকি ছিল, তার কারণে তার চাকরি গিয়েছে। তো অভিযোগ যদি নির্দিষ্ট অভিযোগ এবং সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ, নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক বিয়ে, বহু বিবাহ, নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীতে চাকরি শুরু করার, নির্দিষ্ট 5-6 বছর বিয়ে করা যায় না, বহু কারণ রয়েছে আসলে সেনাবাহিনীতে চাকরি যাওয়ার। তো আপনি যদি নিয়ম না মানেন, নিয়মের বাইরে যদি কাজ করেন, আপনার যদি সেই নিয়ম না মানার জন্য চাকরি যায়, আবার চাকরি যাওয়ার পরে আপনি আন্দোলন করবেন, ষড়যন্ত্র করবেন, বাহিনীর সুনাম নষ্ট করবেন, এটা তো হয় না। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার, সেনা প্রধানকে বিতর্কিত করার এবং সেনাবাহিনী, সেনা প্রধানকে সরকারের মুখোমুখি করার চেষ্টাও অনেকে দেশে বিদেশে অনেকে করছেন। এগুলো আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে, লেখালেখি, এগুলোর মাধ্যমে আমরা দেখে আসছি, শুনে আসছি। সেই ব্যাপারেও নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে এবং সেই ষড়যন্ত্র যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র যদি ব্যক্তিকেন্দ্রিক ষড়যন্ত্র হয়, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে সেনাবাহিনী, সেই প্রত্যাশা বাংলার 18 কোটি মানুষ করে। কারণ তাদের আস্থা রয়েছে একমাত্র সেনাবাহিনীর উপরেই বাংলাদেশের সর্বাধিক সংখ্যক জনগণের আস্থা রয়েছে, যেটা আর কোনো প্রতিষ্ঠানের উপরে বাংলাদেশের জনগণের নেই। এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের যে কোনো পর্যায়ের যে কোনো ভোটাভুটিতে এই দৃশ্যটা স্পষ্ট হবে। সুতরাং এই রকম সুশৃঙ্খল একটা বাহিনীর বিরুদ্ধে যদি সুনাম নষ্ট করার অপচেষ্টা হয়, ষড়যন্ত্র হয়, তাহলে আমার মনে হয় সেনাবাহিনী ইন্টেলিজেন্স রয়েছে, তারা সেটা বের করবেন। হয়তো বা ইতিমধ্যে বের করে ফেলেছেন, যে কোনো কারণে হয়তো তারা প্রসেস মেনটেন করার জন্য হয়তো সময় লাগছে, কিংবা হয়তো ষড়যন্ত্রটা বিদেশ থেকে হচ্ছে, যে কারণে সেটা আরও বেশি লেন্দি হচ্ছে। যাই হোক, এটার সমাধান প্রয়োজন যেন সেনাবাহিনীকে আর কেউ বিতর্কিত করতে না পারে। আবার আওয়ামী লীগের কথা বলছিলাম, যে আওয়ামী লীগ যে শোডাউনের ব্যাপার, তারা একদিন আগে যে শোডাউন, 18 তারিখে যে শোডাউনটা করলো সারা দেশে, তাদের ভাষ্য মতে দেশের প্রায় 20-25টা জেলায় তারা এরকম শোডাউন করেছে। ঢাকাতেই 25-26টা ঝটিকা মিছিল করেছে। এই যে করছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে এই যে আওয়ামী লীগের অবস্থানটা, এই অবস্থানটা কি জানান দেয় সেটাও একটা বড় বিষয়। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি শক্তি সঞ্চার করার চেষ্টা করছে, কিংবা তারা কি অল আউট
গেম খেলার চেষ্টা করছে। অল আউট গেম খেলার যদি চেষ্টা করে তাহলে ব্যাপারটা এরকম হয়, হয় বাঁচি না হলে মরি, দেখেই ছাড়বো। এরকম পরিস্থিতি তৈরি হলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হতে পারে। সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারেরও সজাগ থাকতে হবে, বিভিন্ন বাহিনীকেও সজাগ থাকতে হবে, এবং এরকম পরিস্থিতিতে দেশকে ঠেলে দেওয়ার যে কোনো সিদ্ধান্ত যেন সরকার না নেয়, সেই ব্যাপারেও আমার মনে হয় সঠিক পদক্ষেপ নিতে হবে। অনেকে বলেন যে আওয়ামী লীগ নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এই সিদ্ধান্তটা খুব একটা জ্ঞানপ্রসূত সিদ্ধান্ত হয়নি, এটা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আবার তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার প্ল্যান চলছে। সেটা বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে কিনা, আদতেও বিশ্ব সেটা গ্রহণ করবে কিনা, কারণ আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে দেশে 35 থেকে 40%। 35 থেকে 40% মানুষের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন, সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হয় না, সেটা আওয়ামী লীগের আমলের দুইটা নির্বাচন, আমরা 2014 এবং 2024-এর নির্বাচন, অন্তত এই দুটা নির্বাচনকে বলতে পারি। 2018 নির্বাচনে যেহেতু বিএনপি অংশগ্রহণ করেছিল, সেটা নিয়ে খুব একটা বিতর্ক করার স্কোপ থাকবে না, কিন্তু 14 এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচন যে একেবারে শতভাগ বিতর্কিত এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি, সেই দৃশ্য তো আমরা জানি। সেরকম প্রমাণ যেহেতু আমাদের সামনে রয়েছে, সেই রকম কর্মকাণ্ডে আবার সরকার দেশকে যদি এগিয়ে দিতে চায়, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে কিনা, সেই ব্যাপারটাও আমার মনে হয় যে ভেবে দেখা উচিত। কারণ এর পরবর্তীতে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া একটা বড় পক্ষকে বাদ দিয়ে নির্বাচন করার পরে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা কতটুকু পাবে, সেটাও একটা বড় প্রশ্ন। আমার মনে হয় সেই কারণেই বিএনপি বারবার বলে আসছিল কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর পক্ষে নয় তারা, কারণ তারা এক ধরনের নিশ্চিত ছিল যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, আর তারা ক্ষমতায় আসলে এরকম একটা অপবাদ তারা কাঁধে নিতে চাইবে না, এটাই তাদের অবস্থান ছিল। এখন দেখা যাক, দেখার বিষয় সামনে কি ঘটতে পারে, কি ঘটতে যাচ্ছে আদৌ। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এই তুলে দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কোনো কিছুকে অর্জন করতে চাইছেন তার এবং তার সরকারের জন্য দেশের বাইরে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। এই প্রশ্নগুলো উঠছে। আমরা অনেকগুলো সংগঠন, বিশেষ করে বামধারা সংগঠনগুলোকে তীব্র প্রতিবাদ করতে দেখেছি, এবং এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস চিটাগং যখন গেছেন তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, তিনি সেখানে চট্টগ্রাম বন্দরে যান, সেখানে বেশ লম্বা সময় এটা নিয়ে কথা বলেন। শুধু তাই না, এটা কতটা গুরুত্ব তিনি দিয়েছেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেটাতে এই যুক্তিগুলো কয়েক কিস্তিতে দেয়া হয়েছে। আমরা একটু বুঝতে চাইব এই পরিচালনাটা আসলে কেন, কার স্বার্থে, এবং এটা দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কি কোনো কিছু ট্রেড অফ করছেন তার সরকারের জন্য। আমি এই কথাটা আবারও বলছি, সরকারের জন্য। এটা যদি হয়, এটা ভয়ঙ্কর অভিযোগ, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রধানতম অভিযোগ ছিল তিনি রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তার সরকার এবং তাকে টিকিয়ে রাখার জন্য কিছু ট্রেড অফ করেছেন বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে। একটা খবর কিছুদিন আগেই এসছে, সরকার যখন প্রাথমিকভাবে 3টা বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে যুক্ত করছেন। রিপোর্ট থেকে আমি একটু পড়ছি। এর মধ্যে কন্টেইনার টার্মিনাল 1 সিঙ্গাপুরের পিএসএ এবং কন্টেইনার টার্মিনাল 2 আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ এগিয়ে চলছে, এবং আমরা মোটামুটি দেখছি যে এটা প্রায় নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে আগামী 2031 সালের মধ্যে টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন যিনি ব্রিফ করেছেন বন্দরের চেয়ারম্যান। এই দুইটি ছাড়াও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এবছর লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্কের এপি মুলার মায়ার্সকের সঙ্গে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। নিউমোরিং বিদেশিদের হাতে দেয়া নিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, নিউমোরিং টার্মিনালটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এই টার্মিনালটি পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক হবে কিনা এবং বাংলাদেশের বন্দর পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এটা 24 এপ্রিল 2025, এবং নিউমোরিং টার্মিনালেও সম্ভবত যুক্ত করা হচ্ছে। আমি পরে আরেকটি নিউজে দেখলাম। যাই হোক, অ্যাজ এ হোল এই বিদেশিদেরকে ইনভলভ করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে। তো চিটাগংয়ে বন্দরে গিয়ে ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, মোটামুটি দীর্ঘ বক্তব্য। সেখানে তিনি মোটিভেট করার চেষ্টা করেছেন যেন আমরা এটাকে মেনে নেই। বেশ উনি সফট মানুষ, সফট ভাষা ব্যবহার করেন, কিন্তু উনি খুবই
কঠোর, খুবই শক্ত, এটা মনে হলো এই সিদ্ধান্তের ব্যাপারে। তার মোটিভেশন দেওয়ার একটা কথা একটু আমরা আগেই মাথায় রাখবো, তিনি অতি অপটিমিস্টিক মানুষ। ওনার এই অপটিমিজম দেখে আমার মাঝে মাঝে একটা টার্ম মনে পড়ে, ব্যবহৃত হয় এনফোর্সড অপটিমিজম, যার মধ্যে যতটুকু অপটিমিজম থাকার কথা তার মধ্যে এক ধরনের গায়ের জোরের অপটিমিস্ট হওয়ার টেন্ডেন্সি আছে। যেমন তিনি একসময় মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন, এটা একটা রং বিষয় ছিল। যাই হোক, আজকে সেই আলোচনার বিষয় না। এই বন্দরের ক্ষেত্রে তিনি এটাকে যে ধরনের একটা রোজি পিকচার দেখানোর চেষ্টা করেছেন, এটা এতটা রোজি হবে কিনা প্রশ্ন সাপেক্ষ। তিনি কি বলেছেন আগে বলি, এবং এই বন্দর এই রকম পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত কিনা সেই আলোচনা আসবে। ডক্টর ইউনূস বন্দরকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন অর্থনীতির, খুবই সঠিক অ্যানালজি। এবং এই হৃৎপিণ্ড যখন রুগ্ন হয়ে যায়, তিনি চিকিৎসার সাথে তুলনা করে বলছেন, আমরা তো অনেকেই এই হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য ভারতে বা অন্যান্য অনেক জায়গায় যাই, ধনীরা, পলিটিশিয়ানসরা অনেক রোগের চিকিৎসার জন্য বিদেশে যান। তো তাহলে আমরা আমাদের হৃৎপিণ্ড সারিয়ে ফেলার জন্য বিদেশ থেকে কেন সার্জন নিয়ে আসবো না, যারা এটাকে কাটাছেঁড়া করে ঠিকঠাক করবে? আমাদের অর্থনীতি যে জায়গায় আছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং প্রায় তিনি যে কথাটা বলেন, মানে যে তিনি ভারত অনেক জলঘোলা করার চেষ্টা করেছে, আমরা যদি চিটাগং পোর্টকে সেভাবে এফিশিয়েন্ট করে তুলতে পারি, ভারতের যে 7 সিস্টার্স আছে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, সেগুলো ডিফ্যাক্টো আমরা এভাবে বলবো ল্যান্ডলকড। কারণ কলকাতা পোর্ট থেকে যে পরিমাণ ঘুরে সেখানে যেতে হয়, তার চাইতে আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আশুগঞ্জের ওপর দিয়ে ত্রিপুরা হয়ে ওদিকে অনেক শর্টকাট পথ আছে, তাতে সবার সব দিকে সুবিধা হয়, এই সেবা তারা নিতেই পারেন। সুতরাং আমরা যদি এফিশিয়েন্ট বন্দর করে তুলতে পারি চট্টগ্রামকে, বা আমাদের ডিপ সি পোর্ট হচ্ছে সেগুলোকে, এগুলো ভালো কথা, এগুলো যে কোনো বিবেচনায় আমাদের জন্য ভালো হবে। এবং তিনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন, মানে উনি খুঁটিনাটি সব কিছু, উনি জবের সমস্যা হবে কি না, কারণ এখানে যেহেতু বিদেশি কোম্পানি আসছে, তিনি সবাইকে আস্থা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে বিদেশিরা এটা পরিচালনা করতে আসলেও তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসলে লাভ নেই, এটা তাদের জন্য ক্ষতি হবে, খরচ বেশি হবে। বাংলাদেশের মানুষজন খুব দ্রুত শেখে, এখানে লোকজনকে নিয়ে আসলে সবাই খুব দ্রুত শিখে যাবে, এতে তারা কম খরচে এগুলো অপারেট করবে, সুতরাং চাকরি কমবে না, তারা এদেশের লোককেই মূলত শ্রমিক এবং বিভিন্ন স্টেজে চাকরি দেবে। উনি খুঁটিনাটি বলছেন, উনি বলছেন যে ওরা তো অনেক মেশিনপত্র নিয়ে আসবে, তাহলে তো অনেক লোকের চাকরি চলে যাবে, এত লোক লাগবে না। উনি এটাও অ্যাগ্রি করেন, কিন্তু বলছেন যে বন্দরের যদি ক্যাপাসিটি বাড়তে থাকে, কাজ বাড়তে থাকে, এই অটোমেশনের পরও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লোকজন লাগবে। তিনি আরেকটা বরং আশা দেখাচ্ছেন, এটা আছে সম্ভাবনা, কিন্তু তিনি যতটা ওই যে বলছে অনেক বেশি রোজি করে দেখাচ্ছেন, একটু এক্সাজারেশন আছে, এমন স্বপ্ন দেখাচ্ছেন যে এখানে ট্রেইনড হয়ে লোকজন সারা পৃথিবীর বিভিন্ন পোর্টে চলে যাবে। টোনটা এরকম, ধরুন ডিপি ওয়ার্ল্ড, আমরা ডিপি ওয়ার্ল্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড, ডক্টর ইউনূস বলছেন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, নাম বলেননি, আমি ধারণা করি এটার কথাই তিনি বলেছেন। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি না এই ব্যাপারে আমি ঘাটাঘাটি করে দেখলাম, বাট ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ আনডাউটেডলি। পৃথিবীর খুবই ওয়াইড স্প্রেড সার্ভিস তাদের আছে, প্রায় 70টা দেশে তাদের সার্ভিস আছে, এবং পৃথিবীর যাতে কন্টেইনার হ্যান্ডলিং হয় তার 10% ডিপি ওয়ার্ল্ডে। এই ম্যাপটা আপনারা দেখতে পারবেন যে তাদের এক্সিস্টিং কোথায় আছে, লাল বা সবুজ যদি দেখেন যে সেখানে তারা আরও প্রসার করছে। সো ইটস এ হিউজ ওয়াইড স্প্রেড কাভারেজ আনডাউটেডলি, এটা আমরা মানছি, এটা ঠিক আছে, সারা পৃথিবীতেই তাদের এটা ছড়িয়ে আছে। তো তিনি বলছেন যে এখানে যদি ভালো করে, তাদেরকে অন্য কোথাও নিয়ে যাবে ফ্যামিলি সহ, তারা ওখানেও কাজ করবে, তারা বিদেশে আরও চাকরি পাবে। কাগজে কলমে সত্য, কিন্তু আমরা যদি পাল্টা বলি, ডিপি ওয়ার্ল্ড তো ইন্ডিয়াতে ছিল, পাকিস্তানে ছিল, বা আছে, আফ্রিকাতে আছে, যদি বাংলাদেশের লোক ওখানে নিয়ে যায়, তাহলে তো বাংলাদেশের লোককে না দিয়ে ওখানকার এক্সপিরিয়েন্স লোক নিয়ে আসবে, তাহলে তো চাকরি বাংলাদেশের লোকের হবে না, কারণ অলরেডি ওখানে ট্রেইনড লোক আছে, তারা যেভাবে কাজ করে সেটার অনুযায়ী। মানে আমি মনে করি অনেক ইলজিক্যাল আশাবাদও তিনি দেখিয়েছেন। এর বাইরে তিনি যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো আমাদের টাকা খরচ করতে হচ্ছে না। মানে তারা 2031-এর কথা বলছেন, 2031-এর মধ্যে এটা শেষ হবে এবং তারা একটা সময় পর্যন্ত এটা পরিচালনা করবেন, তাদের মুনাফা তুলে নেবেন, এরপর এটা আমাদের হয়ে যাবে। সো আমি এক ধরনের কইয়ের তেলে কই ভাজা হলো, আমি একটা টার্মিনাল পেয়ে গেলাম এবং সেটার জন্য আমাকে ইনভেস্ট করতে হলো না। আমাদের লোকজন যে টাকা পয়সা খরচ করতেন, টার্মিনাল যদি আমরা বানাতাম তাতেও আমাদের যে ব্যবসায়ীরা আছেন সেটা তারা করতেন, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। এই হচ্ছে তার টোন, মোটা দাগে ঠিক আছে। এখন আরেকটা কথাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো বাংলাদেশের পোর্ট ম্যানেজমেন্ট। কারণ এই যে তারা যে আসবে, তারা শুধুমাত্র
এই কন্টেইনার হ্যান্ডলিং করবে তা না, এটার পুরো ট্যাক্স থেকে কাস্টমসের সব কিছুই তারা অটোমেশনের মধ্যে নিয়ে আসবেন। ফলে আমাদের ব্যবসায়ীদের হয়রানি কমবে, আমাদের দুর্নীতি কমবে, এফিসিয়েন্সি হবে। এবং আমরা এফিসিয়েন্ট না, আমাদের সরকারি প্রতিষ্ঠান কোনোটাই এফিসিয়েন্ট না, এটা আমরা ধরে নিতে পারি। মানে বিমানের চাকা খুলে গেছে, একটা প্লেনের চাকা খুলে গেছে, গতকাল আমরা দেখেছি নিউজটা। লাকিলি পাইলটদের দক্ষতার কারণে তারা ঠিকঠাক মতো ল্যান্ডিং করতে পেরেছেন, কোনো ক্ষয়ক্ষতি বিমান বা জনগণের হয়নি। অসাধারণ ব্যাপার। তো আমরা বুঝতে পারছি আমাদের প্রতিষ্ঠানগুলো কেমন, আমাদের এয়ারপোর্ট কীভাবে হ্যান্ডেল হয়। যারা ইউরোপ আমেরিকার কথা বলছি না, এই অঞ্চলের কাছাকাছি কিছু এয়ারপোর্টে যান, তারা বুঝতে পারেন। সো আমাদের চরম ইনএফিসিয়েন্সি আছে, দুর্নীতি আছে ফর শিওর, এবং এগুলো আমাদের ব্যবসাকে সমস্যায় ফেলে, ক্ষতিগ্রস্ত করে। সুতরাং বিদেশি কোম্পানি দিলে এখানকার যে এটার উন্নতি হবে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এটা হয়ে গেলেই আমরা এটা করব কি না, বা পোর্টের মতো, সি পোর্টের মতো বিশেষ করে জায়গাকে আমরা কিভাবে দেখব, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন ডিপি ওয়ার্ল্ড, আপনি উইকিপিডিয়াতে যদি ঢোকেন দেখবেন আমেরিকায় কয়েকটা বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি হয়ে সেটা বাতিলও হয়েছে। পরে আমেরিকান কোম্পানির সাথে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, তাদের ওখানে পার্টনার বানিয়ে। এসব তথ্য উইকিপিডিয়াতে আছে, খুব গভীর ঘাটাঘাটিরও প্রয়োজন নেই। তার মানে ব্যাপারটা হলো এই, পোর্ট একটা স্ট্র্যাটেজিক বিষয়, এই জায়গাটায় আসছিলাম, এটা খুবই জরুরি। এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এগুলো আসছে, বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডের কথা বলছেন, এর ভেতরে ভেতরে আমেরিকানরা আছে। আমি আসলে যথেষ্ট ঘাটাঘাটি করলাম, আমি পেয়ে উঠিনি, আর যদি থেকেও থাকে সেটা কি হবে আমি জানি না। কিন্তু আমাদের ওই আলাপটা আসলে করা দরকার আছে। আমরা এই পোর্টে কি, আমি জানি না, আমি নিশ্চিত নই, আমরা কি পারতাম যে আমাদের দেশের কোনো বেসরকারি কোম্পানিকে এখানে ইনভলভ করতে? তারা যদি প্রয়োজন হয় তারা বাইরে থেকে জনশক্তি এনে জিনিসটা ম্যানেজ করতো, তারা ইনভেস্ট করতো, তাতে দুটো লাভ। একটা হলো এই যে স্ট্র্যাটেজিক যে প্রশ্ন আছে সেটার একটা সুরাহা, আমার দেশের হাতেই এটা থাকছে। দ্বিতীয় কথা, ডিপি ওয়ার্ল্ড বা মায়ার্স যারা যারা আছে প্রত্যেকে কিন্তু এখানে প্রফিট করবে ইনভেস্ট করার মাধ্যমে। সো এই প্রফিটটা আমাদের দেশের একটা কোম্পানি পেত। এফিসিয়েন্সি সাম পার্সেন্টেজ যদি কম হতো এবং কাছাকাছি যদি হতো তাহলে সেটাও তো হতে পারতো। পাল্টা যুক্তি আছে, ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি যেটা 70টা দেশে অপারেট করছে, তার মতো এক্সপেরিয়েন্স, তার মতো না, তার কাছাকাছি কিছু হতো বাংলাদেশে নেই। 10% অফ দ্য কন্টেইনার্স তারা হ্যান্ডেল করে। কিন্তু যে বললাম শুরুতে, পোর্ট একটা স্ট্র্যাটেজিক অবস্থান, পোর্টের পরিচালনা। বাংলাদেশকে ঘিরেই এটার উদাহরণ আছে, অনেক আগে বলেছি, আমি আবার একটু বলতে চাই। ধরুন আমাদের ডিপ সি পোর্ট হওয়ার সবচেয়ে উপযোগী জায়গা ছিল সোনাদিয়া। নানান সার্ভেতে করে এটা এসেছিল, এবং বাংলাদেশ চেয়েছিল এই পোর্টটা চায়না করবে, চায়না পরিচালনা করবে, সে ইনভেস্ট করে। এই যে এখন টার্মিনালে যেটা হচ্ছে সেই রকমভাবে শেখ হাসিনা চায়না গেলেন, কথা ছিল সোনাদিয়ার প্রাইমারি অ্যাগ্রিমেন্ট সাইন্ড হবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের চাপে সরকার আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট করছে ভারতের খুশি করার জন্য ভারতকে, এবং ভারতের যেহেতু টাকা নাই তারা জাপানকে নিয়ে এসছে এখানে ডিপ সি পোর্টটা এনশিওর করার জন্য, এবং এই অঞ্চলে এবং সেভেন সিস্টার্স মিলিয়ে তারা একটা ইকোনমিক প্ল্যান নিয়ে এসে করছে। সুতরাং আমি এটাই বোঝাতে চাইছি, এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়। আরেকটা পোর্ট নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে, সেটা হলো মোংলা পোর্ট। দীর্ঘদিন থেকে চায়না এই পোর্ট অপারেট করতে চেয়েছে একটা অংশে, সরকার রাজিও হয়েছিল নীতিগতভাবে, এবং চায়না নীতিগতভাবে ভাবছিল যে সে এটা পাবে। কিন্তু শেখ হাসিনা 2024 নির্বাচনের পর, আমিডামি স্বামীও যোগ করে কেউ কেউ, স্বামীর নির্বাচনের পর ইন্ডিয়া সফরে গেলেন এবং সব কিছু ইন্ডিয়াকে দিয়ে আসলেন। তিস্তা ইন্ডিয়া করে দেবে, মোংলাও ইন্ডিয়াকে দিয়ে দিলেন। চায়না সেটা নিয়ে তীব্র নাখোশ হলো। চায়নার এই পোর্টটা চালিয়ে অনেক টাকা কামাবে। চায়নার আসলে মোংলা পোর্ট বাংলাদেশের আসলে অত খুবই সচল কোনো পোর্ট না, এটা যে অনেক কিছু ইম্পোর্ট হচ্ছে তা তো না। সো মোংলায় অনেক টাকা হতো না, কিন্তু চায়না ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড বিকজ এটা একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, খুব কাছাকাছি ভারতের, এবং এই পোর্ট বারবার শিপিং লাইন্সের কোথায় কার অবস্থান আছে, শিপিং রুটের, সেটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বিষয়। এই কারণেই আগে একদিন বলেছি, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, চায়না স্থলভাগের ওপর দিয়ে একটা বেল্ট রোড ইনিশিয়েটিভ চালু করেছে, BRI। আবার সমুদ্র পথেই বন্দরগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্ট্রিং অফ পার্লস, মুক্তোর মালা, বিভিন্ন বন্দরকে সে কানেক্ট করার চেষ্টা করেছে যাতে তার এই রুটগুলোর কাছাকাছি তার অবস্থান থাকে।
প্রয়োজন না থাকলে হাম্বানটোটা পোর্টের কথা আমরা অনেকেই জানি, যেটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তার ঋণ রিপে করতে না পেয়ে চায়নাকে লিজ দিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং পোর্ট কতটা স্ট্র্যাটেজিক তার আরেকটা চমৎকার প্রমাণ হচ্ছে সিপিএসসি শিনজিয়াং প্রভিন্সকে গোয়াদার পোর্টের সাথে জয়েন করেছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই জায়গায় যেহেতু চায়না চলে এসছে, ভারত তার একটা কাউন্টার মেজার নিয়েছে, সেটা হলো খুব কাছাকাছি, ম্যাপে দেখুন এত কাছাকাছি আরেকটা পোর্টে সে দেখাচ্ছে সে আফগানিস্তান থেকে এখানে যোগাযোগ করবে, কিন্তু ইরানের চাবাহারে একটা পোর্ট ভারত ফাইন্যান্স করতে গেছে। এরপরে পোর্ট বা কানেক্টিং রোড নিয়ে ভারতের টিপিক্যাল ফকিন্নিগিরি আছে। ফকিন্নিগিরি মানে হচ্ছে তার নিচু ফালতু মানসিকতা। তারপর সেটার কপালে কী হয়েছে যে ডিফারেন্ট ডিবেট, বাট ভারত রিয়েলাইজ করেছে এখানে যেহেতু চায়না প্রেজেন্ট হয়ে গেছে, আমাকে আসলে চাবাহারে একটা প্রেজেন্স লাগবে, এবং দে সামহাউ কনভিন্সড ইরান, তার মাধ্যমে কিন্তু তার প্রেজেন্স দেখুন কত কাছাকাছি সে থাকতে চেয়েছে। তার মানে আমাদের কথার মূল জায়গাটা হচ্ছে পোর্ট একটা স্ট্র্যাটেজিক অবস্থান, একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, এটা যথেষ্ট যাচাই বাছাই হওয়া দরকার। সো ইকোনমিক ইস্যুজের বাইরেও এগুলো ম্যাটার করে। আমরা যথেষ্ট তথ্য পেয়েছি কিনা, অন টপ অফ দ্যাট এই চুক্তিগুলো হতে যাচ্ছে, এগুলো শেখ হাসিনার সময় চুক্তি হয়ে যেত, আমরা ঠিকঠাক দেখতাম না। এখানে কিভাবে হবে না হবে, আমি মনে করি এই সরকারের এগুলো পাবলিক করা দরকার। সো জেনুইন স্পেশালিস্টরা এটা ইকোনমিক যে আউটকাম বা যে ধরনের অ্যাগ্রিমেন্ট হচ্ছে সেটা দেখাতে পারে, এবং একই সাথে এটা স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে প্রচুর আলাপ আলোচনা সমাজে হতে পারে। এটা খুব জরুরি, এটা দেখানো দরকার আছে, কারণ আমাদের এই অঞ্চলটা একটা জিওপলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি বা চায়না কন্টেইনমেন্টের যে প্ল্যানিং ইউএসের, সেই কারণে এই ব্যাপারগুলো মাথায় রাখা খুবই জরুরি। এখন কেউ যেটা চিন্তা করছেন যে সরকার ট্রেড অফ করছে কিনা কোনো না কোনোভাবে, ডেনমার্কের কোম্পানি, ইউএইর কোম্পানি, কেউ বলছেন ভেতরে আমেরিকা আছে, ধরে নিলাম তর্কের খাতিরে। আসলে এই ধরনের সন্দেহে তৈরি হওয়ার একটা কারণও আছে, সেটা হলো সরকার বহু ক্ষেত্রে বহু কিছু করছে যেগুলো তো মনে হতে পারে সরকার অন্তত একটা অংশ তার ক্ষমতা এক্সটেন্ড করতে চাইছে, ক্ষমতা ছাড়তে চাইছে না। সরকারের লোকজনের অ্যাটিটিউডে অ্যারোগেন্স তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে, এবং নানান রকম কেওস হচ্ছে, ম্যানেজ করতে দেওয়া হচ্ছে, এবং যত কেওস তত আসলে ইলেকশন না হওয়ার প্রবাবিলিটি বাড়ে। এটা ট্রু। এটা কেউ বলতে পারেন যে খুবই ফার সাইটেড একটা কনস্পিরেসি থিওরি, আমি মনে করি না, কিন্তু আমাদের স্টেক ইজ দ্যাট হাই, আমরা কেয়ারফুল থাকা দরকার আছে। সুতরাং কেউ এটা মনে করতে পারেন খুব ইললজিক্যাল বা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিব আমরা ব্যাপারগুলো, সেরকমভাবে দেখছি না, কারণ সরকার তার মূল কাজগুলো একদিন সংস্কার নিয়ে কথা বলবো, আদৌ কিছু করছে না, এবং আমার মনে হচ্ছে এই সংস্কারটাকে ঝোলাচ্ছে সরকার, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। অথচ বহু ইস্যু সংস্কার সম্মুখ গতিতে চলে, আর ঝড়ের গতিতে ঘটে পড়ে যায় আর অনেক সিদ্ধান্ত কারো সিদ্ধান্তে তোয়াক্কা না করে, করিডোর দেব, আমি করে ফেলবো খুব দ্রুত, এখন চট্টগ্রাম বন্দর দিয়ে দেব, খুব দ্রুত করে ফেলবো, ইত্যাদি। বটম লাইন, আমি ব্যক্তিগতভাবে ঠিক মনে করি না অন্তত এই ক্ষেত্রে সরকারের কোনো দুরভিসন্ধি আছে, কিন্তু আমাদের এই সন্দেহটা জারি রাখতে হবে, সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে, এই সব কিছু আমাদের সামনে এনে হাজির করতে হবে, এবং আমাদের নিজস্ব কোনো বিকল্প আসলে হতে পারতো কিনা, থাকতে পারতো কিনা, এই আলাপটাও আমি আবারও বলছি, সরকার যদি না পেরে আমাদেরই কোনো ব্যবসায়ীদের একটা কনসোর্টিয়াম এটা তৈরি করা এবং প্রয়োজনে কিছু বিদেশি এক্সপার্ট এনে পরিচালনা করা যেতে পারতো কিনা, আমি এই আলাপটাও আসলে জানতে চাইবো আমাদের এই ক্ষেত্রে যারা এক্সপার্ট আছেন। সরকার যদি এগুলো ওয়াইড স্প্রেড আলোচনা করতেন, সরকার আমি নিউজে দেখলাম গতকালই ঘাটাঘাটি করার জন্য এটা নিয়ে দেখলাম তারা যেটা করেছেন যে ডক্টর ইউনুস যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেলেন, সেখানে তার সাথে ওরা দেখা করলো, উনি মুহূর্তেই তাদের সাথে রাজি হলেন, প্রস্তাব নিয়ে আসতে বলেন। তো আমরা কি অন্য অপশানগুলো খতিয়ে দেখেছি কিনা, এগুলো নিয়ে যদি যথেষ্ট আলোচনা হতো, আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের কেউ এটা করতে পারতেন কিনা, সেই ব্যাপারটা একটু দেখার হতে পারতো। আমরা যথেষ্ট ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।